TVN24 নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। গাজা যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট জো বাইডেন 3 ধাপের পরিকল্পনা তুলে ধরেছেন। প্রথম ধাপে 6 সপ্তাহের যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং জিম্মি মুক্তি। দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি এবং তৃতীয় ধাপে গাজা পুনর্গঠনের কথা উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন এটা ইসরায়েলের প্রস্তাব, কিন্তু প্রস্তাব প্রকাশের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে। তবে রোববারও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কার্বি বলেছেন 3 ধাপের প্রস্তাবটি ইসরায়েলের। সবশেষ নেতানিয়াহুর উপদেষ্টা ওফির ফাল্ক তিনি বলেছেন গাজায় অস্ত্রবিরতির লক্ষ্যে বাইডেনের পরিকল্পনায় ইসরায়েলের সমর্থন আছে। এরকম আমরা পরস্পর বিরোধী কথাবার্তা শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে। এদিকে হাসমানির মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী 11 জুলাই সাজা ঘোষণা করবেন বিচারক হুয়ান মার্শাল। এর 4 দিন পরে রিপাবলিকান কনভেনশন অনুষ্ঠিত হবে, অর্থাৎ 15 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত এই আয়োজন চলবে এবং এই আয়োজনে এই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টি মনোনয়ন দেবে প্রেসিডেন্ট নির্বাচনে। ভারতের লোকসভার নির্বাচনে 7ম দফা ভোট গ্রহণ শেষ হয়েছে। আগামী 4 জুন ফলাফল ঘোষণা করা হবে। এক্সিট পোল বা জরিপ অনুযায়ী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এমনটি উঠে আসছে। তবে সবসময় যে এক্সিট পোল বা এ ধরনের পোল সঠিক হয়েছে সেরকম না। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার সাথে আজকে আছেন নাজরুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24 টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমার সাথে আছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক, গবেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন ডক্টর মেহরাজ মোমেন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সায়েন্সেস, টেক্সাস A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই এই বিষয়ে যাব হাসান ফেরদৌসের কাছে। তার কাছে জানতে চাইব, এইটাকে বারবারই ইসরায়েলের প্রস্তাব দাবি করা হচ্ছে, 3 ধাপের যে যুদ্ধবিরতির প্রস্তাব দাবি করা হচ্ছে, কিন্তু তাহলে প্রেসিডেন্ট জো বাইডেন কেন এই প্রস্তাব প্রকাশ করলেন, যেটি ইসরায়েলের হলে ইসরায়েলেরই কেউ প্রকাশ করতে পারত? সাধারণভাবে আপনি এই প্রস্তাব পরিকল্পনা নিয়ে কি বলবেন? ধন্যবাদ রানা, ধন্যবাদ আশরাফ এবং আপাকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, সরাসরি বলি, আমি পুরো ব্যাপারটা একটা প্রহসনে পরিণত হচ্ছে। ইটস এ ফার্স। ফার্স কি অর্থে? বাইডেন সাহেব একটা কথা বলছেন, তার পরের দিন নেতানিয়াহু সাহেব সেটাকে প্রত্যাখ্যান করে দিচ্ছেন। বাইডেন সাহেব তরফ থেকে প্রস্তাব আসছে, নেতানিয়াহুর ওয়ার্ল্ড ক্যাবিনেট বলছে এটা আমরা গ্রহণ করব না। অথচ বাইডেন সাহেব চাইলে আগামীকালে যুদ্ধ বন্ধ হতে পারে। কথা কে বলেছেন? আমেরিকান পলিটিশিয়ানরাই বলছে যদি বাইডেন আসলেই চান যুদ্ধ বন্ধ হোক, হি ক্যান স্টপ ইট জাস্ট টুমরো। বাইডেন সাহেব এক মুখে বলছেন ইসরায়েলকে সংযত হতে হবে, তিনি সিজ ফায়ারের প্রস্তাব করছেন, অন্যদিকে বাহাত দিয়ে তিনি অস্ত্র পাঠাচ্ছেন। এই গত আগের সপ্তাহে তিনি $1 বিলিয়ন অস্ত্র অনুমোদন করেছেন এবং শুধু তাই না, কংগ্রেসকে বাইপাস করে অস্ত্র পাঠাচ্ছেন। ফলে প্রশ্ন ওঠে যে আসলে কি বাইডেন চান যুদ্ধটা বন্ধ হোক? তিনি কি আসলেই চান চাপ প্রয়োগ করতে ইসরায়েলের উপরে যাতে করে যুদ্ধ বন্ধ হয়? আমার তো মনে হয় না। পুরোটা একটা খেলা। খেলাটা কি রকমের? যদি সামনে নির্বাচন না থাকতো তিনি এই খেলাও খেলতেন না। পুরো খেলাটাই নির্বাচনকে সামনে রেখে। কি অর্থে? আপনারা জানেন যে আগামী নির্বাচনে 3টি বা 4টি বা 5টি সব মিলে 7টি ব্যাটল গ্রাউন্ড স্টেটস এর ফলাফলই ডিসাইড করবে এই নির্বাচনে কে জিতবে, ট্রাম্প না বাইডেন। অন্তপক্ষে 3টি স্টেটে ডেফিনেটলি একটা বড় রোল প্লে করবে। আপনারা জানেন গত নির্বাচনে বাইডেন লিটারালি মাত্র 44,000 ভোটে জিতেছিলেন 3টি স্টেটের কারণে। একটা হচ্ছে উইসকনসিন, একটা হচ্ছে জর্জিয়া, একটা হচ্ছে গিয়ে অ্যারিজোনা। এই 3টি স্টেটেই কিন্তু ট্রাম্প এগিয়ে এবং এই 3টি স্টেটে কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার অফ আরবস অ্যান্ড মুসলিম বাস করে। তাদের ভোটে, আমি এই কথা আগে অনেকবার বুঝিয়ে বলেছি, তাদের ভোটে এই আগামী নির্বাচনের ফলাফল সম্পূর্ণ পাল্টে যেতে পারে। এদেরকে খুশি রাখবার জন্য বারবার বাইডেন সাহেব দেখাচ্ছেন
আমি বলবো ইজ প্রিটেন্ডিং যে তিনি কিছু একটা করতে চান। যদি তিনি কিছু করতেই চাইবেন, প্রথম কাজ তিনি কি করবেন? ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করবেন। এই যে সিজ ফায়ারের কথা বলে রেড লাইন তিনি দিলেন, রেড লাইন দেওয়ার পরে কি হলো? রাফাতে তাদের পাঠানো বোমা দিয়ে রাফার আশ্রয় কেন্দ্রে প্রথম দিন 54 জনকে মেরে ফেলা হলো, দ্বিতীয় দিন আবার বোমা, আমেরিকান বোমা দিয়ে। কিন্তু যদি বাইডেন সাহেব জানি যে আমার বোমা এখানে ব্যবহৃত হবে না, তাহলে তিনি বোমা পাঠাচ্ছেন কেন? আর বোমা পাঠানোর পরে কোনো আওয়াজ নেই কেন? কি বলা হলো? রেড লাইন ক্রস করেনি। হোয়াট ইজ ইউর রেড লাইন? কত লোক মরলে আপনি বলবেন যে ইসরায়েল রেড লাইন ক্রস করেছে? ফলে আমার কাছে পুরো ব্যাপারটা একটা হাস্যকর। শুধু তাই না, আর একটা কথা বলি আমি, এর দ্বারা কি প্রমাণিত হয়? বাইডেন সাহেব প্রস্তাব করছেন, সঙ্গে সঙ্গে দুজন মন্ত্রী আছেন ইসরায়েলি ক্যাবিনেটে, একজন হচ্ছেন গিয়ে বেন গাভির, তিনি হচ্ছেন গিয়ে তাদের সিকিউরিটি মন্ত্রী, আর হচ্ছেন গিয়ে স্মোট্রিচ, তিনি হচ্ছেন গিয়ে ওদের ফিনান্স মিনিস্টার। সঙ্গে সঙ্গে তারা কি বলছেন? যদি তুমি এই প্রস্তাব গ্রহণ করো, আমরা কিন্তু পলিশন থেকে বেরিয়ে যাব। তার মানে সরকার ফল করবে। এক, আজকে স্মোট্রিচ কি বলছে? যে হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত এই প্রস্তাব গ্রহণ করা মানে হবে ডিফিটটা বরণ করে নেওয়া, পরাজয় বরণ করে নেওয়া। তার মানে কি দাঁড়ালো? আমেরিকার 1 নম্বর অ্যালাই, আমেরিকার উপর ডিপেন্ড করে যে দেশটা, সেই দেশের উপরে বাইডেনের কোনো প্রভাবই নেই। বাইডেন যা বলছেন তার কোনো প্রভাবই কাজ করছে না ইসরায়েলের উপরে। এবং আমার চোখে মনে হয় যে পুরো ব্যাপারটা সাজানো। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আজকে কি বলেছেন আমাদের ন্যাশনাল কিরবি সাহেব? কি বলেছেন? কিরবি সাহেব বলছেন কি, যে যদি হামাস গ্রহণ করে, হামাস কিন্তু অলরেডি বলে ফেলেছে, হামাস পাবলিক স্টেটমেন্ট করেছে যে প্রস্তাব আমরা গ্রহণ করব। ইসরায়েলের প্রস্তাব বলা হচ্ছে। সত্যি কথা হচ্ছে যে এই প্রস্তাবটা তো ওয়ার্কআউট করা হয়েছে ট্রাইপার্টাইট, চার দল ইনফ্যাক্ট। প্রস্তাবটা ফাইনালাইজ করেছে ইজিপ্ট, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং টেক্সটটা বলা হচ্ছে অ্যাপ্রুভ করেছে ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট। ওয়ার ক্যাবিনেট অ্যাপ্রুভ করার পর সেই টেক্সট নিয়ে কাজ করেছে এই 3 দেশ, এবং হামাস সঙ্গে সঙ্গে বলেছে যে উই ক্যান ওয়ার্ক উইথ দিস প্রপোজাল। সেক্ষেত্রে কিরবি সাহেব কি বলছেন? যে আমরা এক্সপেক্ট করি যে হামাস ফর্মালি অ্যানাউন্স করবে, এবং অ্যানাউন্স করলে ইসরায়েল এটাকে গ্রহণ করবে। ফানি ব্যাপার একটা, হামাস অলরেডি বলে ফেলেছে যে আমরা এটাকে গ্রহণ করছি। এখন ফর্মালি বলে নাই, ফর্মালি চিঠি লিখে। এখন ব্যাপারটা কি? আমরা কি ওয়েট করবো কখন তারা চিঠি লিখে জানাবে? ওরা জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল কি বলছে? ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট, ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে আমরা গ্রহণ করি না। তাহলে দোষটা তুমি চাপাচ্ছ না কেন ইসরায়েলের উপরে, চাপাচ্ছ তুমি হামাসের উপরে। ফলে পুরো ব্যাপারটা আমার চোখে একটা অসহ্য, অগ্রহণযোগ্য একটা খেলা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জি, আপনাকে ধন্যবাদ হাসান ফেরদৌস। আমি যাব ডক্টর মেহরাজ মোমেনের কাছে। দেখুন, এখানে অভ্যন্তরীণ চাপ যেটি বললেন নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট জো বাইডেনের উপরে রয়েছে, আরেকটি চাপ বাধ্যত আছে বলে মনে হচ্ছে, সেটি হচ্ছে ইউরোপের মিত্র কয়েকটি দেশ তারা এরই মধ্যে বলে দিয়েছে যে তারা প্যালেস্টাইনকে স্বীকৃতি দিবে। কেউ কেউ দিয়েছে, আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে, সবশেষ স্লোভেনিয়া। এইটার চাপ কতখানি বাইডেনের উপরে রয়েছে, এইটার গুরুত্ব কতখানি আপনি দেখছেন ডক্টর মেহরাজ? আমি হাসান ফেরদৌসের সমস্ত কথার সাথে, সমস্ত অ্যানালিসিসের সাথে একমত। আমি একটুখানি যোগ করতে চাই আপনি আপনার প্রশ্নের সূত্র ধরে। আপনি যে প্রশ্নগুলো করছেন যে ইন্টারন্যাশনাল চাপ, আমি বলবো যুক্তরাষ্ট্রের উপর এখনো ইন্টারন্যাশনাল চাপ অতটা কার্যকরী না যতটা আভ্যন্তরীণ চাপ। এবং এখন যদি ইলেকশনের সময়টা না থাকতো, তাহলে আমরা যেই কথাগুলো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুনছি, আমরা সেই কথাগুলোও শুনতাম। এখানে আপনার এই ইলেকশনে 5টা সুইং স্টেটের মধ্যে বাইডেনকে 3টা জিততেই হবে জেতার জন্য, এবং 3টাতেই তিনি পিছিয়ে আছেন। মিশিগান তো আমার কাছে মনে হয় হাতের বাইরেই চলে গেছে, এবং এই 5টার মধ্যে 3টা না জিততে ওনার পক্ষে জিতা সম্ভব। আমার কাছে মনে হয় যে এই ইলেকশনের এই আভ্যন্তরীণ ব্যাপারটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটার সাথে সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই। ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকাতে হবে। যে আমরা অসংলগ্নতা আমরা দেখছি, যে একবার এই কথা বলছে, ও কথা বলছে, সেটা কিন্তু একটা তো আছেই যেটা বলছেন যে এটাকে যেভাবেই হোক তারা পিছিয়ে ফেলতে চাচ্ছে, তারা কোনোভাবে একটা হামাসের সাথে সমঝোতায় আসতে চাচ্ছে না। সেটা অবশ্যই সত্যি, কিন্তু সেটার পাশাপাশি সত্যি যে আভ্যন্তরীণ তাদের কিন্তু অনেক আপনার
অনেক রকমের আপনার ক্লাইমেক্স, আপনার অনেক রকমের কনফ্লিক্ট দেখা দিচ্ছে। এখানে আপনারা যারা যুদ্ধ করছে, হ্যাঁ আমরা জানি ইসরায়েলে বেশিরভাগ যারা আইডিএফ এ যুদ্ধ করছে তারা রিজার্ভিস্ট, তারা এই যুদ্ধ আর টানতে পারছে না। বিপুল সংখ্যক সৈন্য আপনার আহত হয়েছে। আহত মানে কি, সেটা খুব সিরিয়াস আহত। তো সেগুলোর জন্য তারাও চাচ্ছে এই যুদ্ধটা শেষ করতে। এবং আমরা দেখেছি এই প্রস্তাব আসার পরে কিন্তু একটা ইসরায়েলে তেল আবিবে অনেক বড় একটা আপনার প্রোটেস্ট মার্চ হয়েছে, এবং সেখানে কিন্তু ইসরায়েলি পুলিশ তাদের ইসরায়েলি মানে জনগণকে সাংঘাতিক নৃশংসভাবে আপনার মারধর করেছে। এবং এখানে আপনার বেশিরভাগই তারা বলছে যে তারা হচ্ছে আপনার যারা কিডন্যাপ হয়েছে তাদের ফ্যামিলি, কিন্তু আগে ছিল যে তারা খুব অল্প সংখ্যক মানুষ, তারা মানে যারা ফ্যামিলি আর কি যারা কিডন্যাপ হয়েছে তারা এই দাবি করছিল যেভাবেই হোক যুদ্ধ বন্ধ করতে হবে। কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে ইসরায়েলে অনেক বেশি, আরো অনেক মানুষ এই দাবিতে আসছে। তো ইসরায়েলের যে জিনিসটা, ইসরায়েল যেমন যুক্তরাষ্ট্রেরও আভ্যন্তরীণ যে জায়গাটা পরিবর্তন না হলে আমরা কোনো কিছু প্রতিফলন দেখবো না, ইসরায়েলেও কিন্তু একটা আভ্যন্তরীণ একটা এখন যে পরিবর্তনটা হচ্ছে এটা হয়তো 15 বা মানে সেটাও হয়তো বেশি, হয়তো 10% মানুষের কথা বলছি। এইটাকে একটা অনেক বড় জায়গায় আসতে হবে যদি ইসরায়েলের আমরা কোনো পরিবর্তন দেখতে পাই, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। এবং আমি একমত যে এটা তো একদম অগ্রহণযোগ্য। প্রতিদিন এভাবে করে নৃশংসভাবে মানুষ হত্যা করা হচ্ছে, এবং যুক্তরাষ্ট্র যদি চাইতো একদিনে এই সমস্যার সমাধান। এখানে ছোট প্রশ্ন একটি করতে চাই আপনাকে, সেটা হচ্ছে জন কার্বি বলছেন ইসরায়েলের বেশিরভাগ লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু ইসরায়েলের একটি প্রধান লক্ষ্য হচ্ছে হামাসকে নির্মূল করা। যদি এই প্রেসিডেন্ট বাইডেন যে প্রস্তাবটি দিয়েছেন 3 ধাপ প্রস্তাব, সেইটা যদি ইসরায়েল মেনে নেয় তাহলে যেটি ঘটবে, ইসরায়েল তাদের যে লক্ষ্য সেইটার সঙ্গে সবিরোধী অবস্থানে চলে যাবে। তারা হামাসকে একভাবে স্বীকার করবে যে না, হামাসকে নির্মূল করা যাবে না, অর্থাৎ লক্ষ্য থেকে 1 নম্বর লক্ষ্য তারা সরে যাবে। এটা কি ইসরায়েলের জন্য পরাজয় ঘটবে না? ঘটবে, কিন্তু ইসরায়েল যে একটা অসম্ভব একটা লক্ষ্য রেখেছে যে হামাসকে নির্মূল করবে। হামাস তো শুধুমাত্র একটা মানে এটা শুধু আমি বলবো যে তারা শুধু একটা আমি সৈন্যবাহিনী বলবো তাদেরকে, কিন্তু তারা কি এটা একটা আইডিওলজি, এটা কিন্তু সম্ভব না। প্লাস আপনি যদি শুধুমাত্র রাফার ঘটনায় চিন্তা করেন, 45 জন মানুষকে এভাবে করে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, এবং সেখানে আপনার অসংখ্য শিশু তাদের পিতা মাতা আত্মীয় স্বজন সবার মৃত্যু দেখছে। আপনি কি মনে করেন এই শিশুরাই কি আপনার আর ধরেন একটা 8 বছরের শিশু আর 10 বছর পরে সেই কিন্তু হামাসে যোগদান করবে, এবং আপনি কিভাবে বলবেন যে সে হামাসে যোগদান, আপনার কি যুক্তি আছে যে সে কেন হামাসে যোগদান করবে না? তাকে তো আমরা কেউই রক্ষা করতে পারি, তাই না? তো এখন হামাসকে নির্মূল করা অসম্ভব জিনিস। এখন ইসরায়েল যদি এটা জেদ ধরে থাকে যে এই লক্ষ্য তাদেরকে করতেই হবে, তাহলে এই যুদ্ধের কোনো সমাপ্তি নাই। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর মেহনাজ মোমিন। আমি নাজবুল আশরাফের কাছে যাব। প্রেসিডেন্ট জো বাইডেনের যে প্রস্তাব গত সপ্তাহে সারা বিশ্বেই আলোড়ন তুলেছে বলা যায়, এবং মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ হামাস একভাবে ইঙ্গিত দিয়েছে তারা মেনে নিতে চায়। সেটা থেকেই আমি বলবো, জানতে চাইব দেশের রাজনীতিতে 2 দলের মধ্যে এই ইস্যুতে, অর্থাৎ এই যে 3 ধাপ পরিকল্পনা, আপনি রাজনীতিতে কোন পরিবর্তন দেখছেন কিনা, অন্তত মৌখিকভাবে কে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই গাজা যুদ্ধ নিয়ে যে রাজনীতিটা এবং তার যে প্রভাব আমেরিকার রাজনীতিতে, আমেরিকার নির্বাচনে, সেটাকে কিন্তু ছাপিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়া। নিশ্চয়ই আপনি সেই বিষয়ে পরে আসবেন। ফলে এই মুহূর্তে আপনি যদি আমাদের গণমাধ্যমের দিকে চোখ রাখেন, নানান জায়গার ঘটনা, আলোচনা, বিশ্লেষণ, সব ক্ষেত্রে এই ট্রাম্পের এই দোষী সাব্যস্ত হওয়ার বিষয়। ফলে গাজা যুদ্ধটা একটু পেছনে পড়ে গেছে। ফলে প্রেসিডেন্ট বাইডেন যে প্রস্তাবটি দিয়েছেন 3 ধাপের স্থায়ী যুদ্ধবিরতির এবং ইসরায়েল হামাস সংকটের সমাধানে, সেটি নিয়ে এরই মধ্যে হাসান ফেরদৌস ভাই এবং ডক্টর মেহনাজ মোমিন যা বলেছেন, অনেক কিছু বলা হয়ে গেছে। আমি শুধু হাসান ভাইয়ের সাথে মিলিয়ে একটা কথাই বলবো যে এই যুদ্ধবিরতির নামে বা সংকট সমাধান নামে প্রেসিডেন্ট বাইডেন সামনে তার নির্বাচনকে মাথায় রেখে এবং ইসরায়েলের প্রতি তার অন্ধ সমর্থনের কারণে যা করছেন, এই পুরোটাই একটা ফাজলামি।
এটাকে কোনোভাবেই আপনি খুব যৌক্তিক এবং বাস্তবসম্মত কিছু বলতে পারেন না। এবং এর মধ্যে অনেক ফাঁকফোকর এবং অনেক ভণ্ডামি আছে। তারা বলছে কি, করছে কি, ইসরায়েলের সাথে একরকমের পাতানো খেলার মাধ্যমে এই সংকটের সমাধান করে নির্বাচনে তার সুবিধা নেওয়ার চেষ্টা যেমন করছেন, একই সাথে এই যুদ্ধের যে একটা সমাপ্তি বা আপাত সমাধানের চেষ্টা বা প্রস্তাবটা তিনি দিয়েছেন, যেটি হামাস তাৎক্ষণিকভাবে মেনে নিয়েছে, অনানুষ্ঠানিকভাবে হলেও অনেকে সমর্থন করছে। আপনার ইসরায়েলের মন্ত্রিসভার পক্ষ থেকে একবার সমর্থন, আরেকবার বিরোধিতা, সমর্থন করে আবার শর্ত দেওয়া হচ্ছে হামাস নির্মূল করতে হবে, 2 জন আবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে চাচ্ছেন, হুমকি দিচ্ছেন। এই সব কিছুই না একরকমের পাতানো সাজানো নাটক মনে হচ্ছে, কিন্তু লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে নেতানিয়াহুর মুখ রক্ষা করা। এবং তিনি যে কারণে যুদ্ধটা করছেন, এই অন্যায় যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন, এবং তার যে লক্ষ্য একেবারে হামাসকে নির্মূল করা, এবং এটা আমরা জানি, অনেকবার বলেছি, শুনেছি সবার কাছে, যে আসলে পুরো গাজাকে নিশ্চিহ্ন করে দখল করা, এটা তার লক্ষ্য। ফলে এই যে কারবি যে বলছেন বেশিরভাগ লক্ষ্য পূরণ হয়ে গেছে, এখন নেতানিয়াহু তো বলেন তার মূল লক্ষ্য হচ্ছে হামাস নির্মূল করা, যেটি ডক্টর মেহনাজ বললেন যে হামাস নির্মূল করা সম্ভব না, এটা বাস্তবসম্মত না। বরং এই বিশ্বাসে, এই আদর্শে মানুষের সংখ্যা আরও বাড়বে, যেভাবে নির্যাতন করা হচ্ছে এবং নির্মমতা, নিষ্ঠুরতা চালানো হচ্ছে। ফলে এই নির্মূল বা নিশ্চিহ্ন করা তার যেই লক্ষ্য, এটা কখনোই পূরণ হবে না। তার মানে বেশিরভাগ লক্ষ্য পূরণ হওয়া মানে কি আপনি বেশিরভাগ মানুষ মেরে ফেলেছেন, বাদ বাকি মানুষ মেরে ফেললে পুরো লক্ষ্য পূরণ হবে, এরকমটাই তো বোঝা যায়। ফলে আমি বলবো যে এই উদ্যোগ, এবং সবশেষ আসার আগে আল জাজিরা একটা সংবাদ দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট সমাধানের কি বলে সমঝোতার পথ খুঁজছে। এখন এই সমঝোতা তো এই 3-4 পক্ষের মধ্যেই হবে, এবং মৌলিক যেই প্রস্তাবগুলো যেটা এই 3-4 পক্ষের মাধ্যমে এসেছে, বাইডেন বলেছেন, নানা পক্ষের প্রতিক্রিয়া আসছে, এটা তারা কোনো না কোনোভাবে মেনে নেবেন, কিন্তু অনেক রকমের হুমকি ধামকি শর্ত দিয়ে এই খেলা এগিয়ে থাকা, জিতে থাকা, সামনে ইসরায়েলের নির্বাচনে আপনার নেতানিয়াহুর অবস্থানটাকে ভালো করা, এবং দেশের ভিতরে যেভাবে ক্ষোভ, বিক্ষোভ এবং বিদ্রোহ হচ্ছে, অন্যান্য দেশের কথা বাদ দিলাম, আমেরিকার কথা বাদ দিলাম, নেতানিয়াহুকে তো তার নিজ দেশকেও নিয়ন্ত্রণ করতে হয়। এবং এই বাইডেনের প্রস্তাবের পরও আপনি দেখেছেন ইসরায়েলের সাধারণ মানুষ যে প্রতিনিয়ত বিক্ষোভ করছে, আন্দোলন করছে, তারাও কিন্তু এটাকে সমর্থন করছে, মেনে নেওয়ার কথা বলছে, একদম কট্টর যাদের স্বজনরা জিম্মি হয়ে আছেন বা মারা গেছেন। ফলে কোনো দিক থেকেই তারা কিন্তু খুব যৌক্তিক কোনো অবস্থানে পৌঁছাতে পারছেন না। শেষ কথা আমি বলবো যে এই উদ্যোগের একটা ফল আমরা তখনই দেখব যখন নেতানিয়াহু মনে করবেন বা ইসরায়েলের মন্ত্রিসভা মনে করবেন তারা জিতেছেন, এবং বাইডেন সেটা নিশ্চিত করতে পারবেন, বাইডেন প্রশাসন, তখনই হয়তো একটা ফলাফল পাবো। তা না হলে এই যোগ বিয়োগ, পূরণ ভাগ, শর্ত, তর্ক বিতর্ক এইগুলোই চলতে থাকবে। আমি জানিয়ে রাখি নাজমুল সাহেব আপনাকে, সেটি হচ্ছে যে ইসরায়েলের যে 2 জন নেতা এবং যারা মন্ত্রী, বেজালেল হুমকি দিয়েছেন, বেজালেল স্মট্রিক এবং ন্যাশনাল আরেকজন হচ্ছে বেন গাভির, এই 2 জন মন্ত্রী তারা বলেছেন যে তারা এই জোট সরকারের পতন ঘটাবেন কিভাবে, পদত্যাগের মধ্য দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, তাদেরকে নিয়েই তো এই সরকার গঠন করেছেন নেতানিয়াহু। এখন বিরোধী দল থেকে এগিয়ে এসেছে, বিরোধী দলীয় নেতারা বলছেন, এটা এসছে টাইমস অফ ইসরায়েলে আমরা দেখলাম, যে এই অবস্থায় তারা নেতানিয়াহু যদি মেনে নেন এই প্রস্তাব, তাহলে নেতানিয়াহু তারা সমর্থন দেবেন, এই আশ্বাস তারা কিন্তু মৌখিকভাবে দিয়েছেন, এরকম আমরা নিউজ দেখছি। তারপরেও এই রিয়াকশন কিন্তু নেতানিয়াহু দেননি। এটা হচ্ছে যে ইসরায়েলের অভ্যন্তরীণ, নেতানিয়াহু সরাসরি দেননি। এই যে প্রত্যাখ্যান, প্রাথমিকভাবে যে প্রত্যাখ্যান, সেটি কিন্তু নেতানিয়াহুর অফিস, মানে প্রধানমন্ত্রীর অফিস থেকে দেয়া একটা বিবৃতির মাধ্যমে বলা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যেতে চাই। এই পর্যায়ে বিরতি থেকে ফিরে এসে যদি সম্ভব হয় ইসরায়েল গাজা প্রসঙ্গে আলোচনা করব। যদি আলোচনা থাকে, আরও 2-1টি প্রসঙ্গ আছে দেশের রাজনীতিতে, যেমন ডোনাল্ড ট্রাম্প আমরা দোষী সাব্যস্ত তাকে হতে দেখেছি, সেটা এবং ভারতের নির্বাচন, সেটা 2টি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরে ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things.
Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. 7 দিনের বিষয়ে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের আজকে অতিথি হাসান ফেরদৌসের কাছে। আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প যে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন, এইটার পরপরই কিছু জরিপ করা হলো। আমরা সবশেষ ইপসস এবিসি নিউজের জরিপ দেখলাম। সেখানে এই বিষয়ে এই যে এই দোষী সাব্যস্ত হওয়া এই বিষয়ে তাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, অর্থাৎ তারা এই বিষয়ে কোনো রিয়াকশন দেখেনি। তার যেরকম ছিল, তার ব্যাপারে যেরকম সমর্থন ছিল সেরকমই আছে, আমরা সেরকম দেখছি। তো হাসান ফেরদৌস, আপনি কি সেরকম দেখবেন কি না? ডোনাল্ড ট্রাম্পের সমর্থন একই রকম থাকবে কেন? যদি থাকে কেন থাকবে, এবং যদি উল্টো হয় তো কেন হবে? রানা, আপনি খবরটা ভুল দিচ্ছেন। এই পর্যন্ত রায় প্রকাশ করে 3টি জনমত জরিপ আমরা 3টি ওভারঅল পেয়েছি। আমরা 3টি জনমত জরিপ দেখতে পাচ্ছি আমরা যে ডোনাল্ড ট্রাম্পের দলের ভেতরে 3 থেকে 7% ডোনাল্ড ট্রাম্পের যারা ডোনাল্ড ট্রাম্পের ভোট বলেছিল তাদের 3 থেকে 7% বলছে দে মে রিকনসিডার, তারা পুনর্বিবেচনা করতে পারে। আচ্ছা, আমি একটু এবিসি নিউজের যে জরিপটি আমার হাতে আছে সেটি আপনাকে একটু পড়ে শোনাই, পরিসংখ্যান, রাইট? আমি আপনার 3টি জরিপ হয়েছে, আমি তার অ্যাভারেজ বলছি। আচ্ছা, আমি আপনাকে শোনাই। হাফ অফ আমেরিকানস 50% তারা মনে করছে ডোনাল্ড ট্রাম্পের যে গিলটি ভার্ডিক্ট ঠিক আছে, 54। এবং তারপরে বলছেন যে 34% যে এই হাসমানি ট্রায়াল ওয়াজ কারেক্ট, এবং 49% তারা বলছেন যে এই ইলেকশন থেকে ডোনাল্ড ট্রাম্পের সরে যাওয়া উচিত। আমি বললাম কারণ তার ব্যাপারে যে আগে অভিমত ছিল এটা আরও শার্প হয়েছে এবং খুব বেশি চেঞ্জ হয় না। আমরা দেখছি না যে তার ব্যাপারে বেশিরভাগ মানুষ বলছে যে তার সরে যাওয়া উচিত। বা ব্যাপারটা ভোট দিয়ে নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা ভোট দেবে তারা কি বলছে। ভোট দাতারা যারা ভোট দেবে বলে কমিট করেছে, যাদেরকে আমরা জানি রিপাবলিকান ভোটার, ডেমোক্রেটিক, তারা কি বলছে, দে ম্যাটার, নাথিং এলস ম্যাটার্স। কেমন? আমি বলছি আপনাকে 3টি জনমত জরিপ বেরিয়েছে, তার অ্যাভারেজ হচ্ছে বিটুইন 3% to 7% বলছে রিপাবলিকানদের মধ্যে যে দে মে রিকনসিডার, তারা ভোট দেবে কি দেবে না। আগে বলেছ দেবে, এখন তারা পুনর্বিবেচনা করতে পারে। এটা একটা ব্যাপার। একটু আগে আমরা বললাম যদি 3% লোক পুনর্বিবেচনা করে তা কিন্তু ট্রাম্পের জন্য মন্দ খবর, কারণ এই নির্বাচন 1 থেকে 2% ভোটে ডিসাইডেড হবে। আপনারা নিশ্চয়ই জানেন, বারবার বলছি আমরা, গত নির্বাচনে বাইডেন জিতেছেন মাত্র 44,000 ভোটে, আর আগের নির্বাচনে ট্রাম্প জিতেছিলেন মাত্র 60,000 ভোটে। আমেরিকার ভোটটা অদ্ভুত একটা ব্যাপার, লক্ষ লক্ষ ভোটে জিতেছেন বাইডেন সাহেব, 8 মিলিয়ন 80 লক্ষ ভোটে জিতেছেন তিনি, কিন্তু ম্যাটার করলো কোনটা? মাত্র 44,000 ভোটস ইন ব্যাটল গ্রাউন্ড স্টেটস। এবারও একই ঘটনা ঘটবে। এখন মাথায় রাখতে হবে যে যখন আপনি ভোট দিয়ে যাবেন, আপনাকে প্রশ্ন করা, আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি কি একটা কনভিক্টেড ফেলনকে ভোট দেবো? একটা লোক যে দাগি অপরাধী তাকে আমি ভোট দেবো? এটা 1 নম্বর। 2 নম্বর, 2 ধরনের ভোটার আছে যারা পুনর্বিবেচনা করবে। 2 ধরনের মধ্যে কারা? যারা মাঝখানে আছে, আনডিসাইডেড ভোটার্স, এটা একটা। আর সাবারবান মহিলারা। গত নির্বাচন 2020 সালের নির্বাচন, 2022 সালের নির্বাচন, ডিসাইডেড ফ্যাক্টর ছিল কারা? সাবারবান মহিলারা। এবারেও কিন্তু সাবারবান মহিলারা উইল বি এ ডিসাইডিং ফ্যাক্টর, এটা একটা। আর 2 নম্বর, যারা মাঝখানে বসে আছেন, আমি একটু আগে বললাম, যারা রিপাবলিকানও নয় ডেমোক্রেটও নয়, মাঝখানে, তারা প্রশ্ন করবেন যে আমি যেটা বললাম, আমি কি একজন দাগী অপরাধীকে ভোট দেবো? আমার ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মানসিকতা আমি যতটুকু বুঝি, তারা আনলেস ইউ আর এ কোর রিপাবলিকান অর কোর ডেমোক্র্যাট, আপনি আপনার মত বদলাতে পারেন। ডোনাল্ড ট্রাম্প সাহেবের কোর সমর্থ হচ্ছে মাত্র রাফলি 40%, তার কোর ভোটিং ব্লকটা হচ্ছে রাফলি 40%। 40% দিয়ে তো আপনি জিতবেন না, আপনার জিততে হলে 50+1 লাগবে আপনার। ডোনাল্ড ট্রাম্পের সেটা নেই, 1 নম্বর। 2 নম্বর, মাথায় রাখতে, তবে আমি যেটা বলি, ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে যে যদি ডোনাল্ড ট্রাম্প সাহেব
অ্যাপিলে জিতে যান, যদি তিনি অ্যাপিলে, হুইচ ইজ এ লাইকলি, খুব সম্ভাবনা আছে তার অ্যাপিলে জিতে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু খেলাটা বদলে যাবে। খেলাটা বদলে যাবে কি হবে? ট্রাম্প সাহেব বলবেন, এবং এই যে মাঝখানে দাঁড়িয়ে থাকা লোকগুলি তারা বলবে কি, যে পুরো জাস্টিস ডিপার্টমেন্টটা ওয়েপনাইজ করা হয়েছে। বাইডেন সাহেব হাত লাগান বা না লাগান, ক্লিয়ারলি এই পুরো মামলাটা তাদের চোখে তখন দেখা যাবে যে বানানো মামলা ছিল, এবং মামলার মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, ফ্লড মামলা, এটা একটা কোনো সন্দেহ নেই। রায় হয়েছে ইউনানিমাস, তাও দেখতে পাচ্ছি আমরা, কিন্তু মামলাটা ফ্লড, এবং কোয়াইট লাইকলি ডোনাল্ড ট্রাম্প স্টেট লেভেলের অ্যাপিলে জিতে যাবেন। যদি তিনি জিতে যান, তার পক্ষে বলা খুব সহজ হবে যে পুরো ব্যাপারটি সাজানো ছিল। And if that happens, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক সুবিধাজনক অবস্থা চলে যাবেন। চূড়ান্ত ফলাফল এখনো 5 মাস বাকি, আমি ফোরকাস্ট করতে পারবো না, তবে ফ্যাক্টরস গুলি আর ইম্পর্টেন্ট। সমস্ত ফ্যাক্টর কিন্তু আমি আগে এক এক করে বলতে পারি, আমি সব বলি বাইডেনের বিপক্ষে যাচ্ছে। ইকোনমি, ইমিগ্রেশন, তারপরে ডোনাল্ড ট্রাম্পের এই মামলা, ল অ্যান্ড অর্ডার, ট্রাম্পের বাইডেনের এজ, সবগুলি ফ্যাক্টর। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, গাজা যুদ্ধ, একটা মাত্র ফ্যাক্টর তার পক্ষে আছে, তা হচ্ছে গিয়ে কোনটা বলবো আমি, অ্যাবর্শন। অনলি অ্যাবর্শন তার পক্ষে আছে, কিন্তু শুধুমাত্র অ্যাবর্শন ফ্যাক্টর দিয়ে বাইডেনের পক্ষে যেটা সম্ভব, তার পক্ষে যায় হেলথ কেয়ার কোনো ফ্যাক্টর নেই। হেলথ কেয়ার প্রায়োরিটির মধ্যে 6 নম্বর বা 7 নম্বরে। 1 নম্বর প্রায়োরিটি আমার না, 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে কি আমার ইকোনমি, 1 নম্বর, 2 নম্বর ইমিগ্রেশন। এমপ্লয়মেন্টও তো পজিটিভ। ইকোনমি হচ্ছে কি, এমপ্লয়মেন্ট হচ্ছে কি ইন্ডিকেটরস, কেমন অল বেসিক ইন্ডিকেটরস দেখতে পাচ্ছি আমরা পজিটিভ, কিন্তু লোকে বলছে যে ভাই আমার পকেটের পয়সা তো খরচ হয়ে যাচ্ছে, আমি তো ফিল করছি না ভালো আছি আমি। সবাই বলছে, ইনফ্যাক্ট মেজরিটি অলমোস্ট 8% লোক বেশি বলছে যে আমি আগে ভালো ছিলাম কম্পেয়ার টু বাইডেনের সময়। ফলে এই ফ্যাক্টরগুলি উইল প্লে ভেরি সিগনিফিকেন্টলি কে নির্বাচনে জিতলো। তবে এটা মাথায় রাখতে হবে যে ট্রাম্প একজন কনভিক্টেড ফেলন। আমেরিকার ইতিহাসে কখনো কোনো ফেলন জেতেনি, কোনো প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট বা সেকেন্ড প্রেসিডেন্ট কনভিক্টেড হননি। ফলে তাকে কি আমি একজন সুস্থ মস্তিষ্ক আমেরিকান তাকে ভোট দেবো? আমি এখন জানি না, আমি মনে করি না তারা দেবে না, বিশেষ করে যারা আনডিসাইডেড। আপনাকে ধন্যবাদ হাসান ফেরদৌস। আমি যাব ডক্টর মেহনাজ মোমেনের কাছে, তার কাছে জানতে চাইবো আপনি কি হাসান ফেরদৌসের সাথে একমত হবেন কিনা যে ডোনাল্ড ট্রাম্পকে লোকজন ভোটাররা ভোট দেবে না, নাকি কেউ কেউ বলছেন যে পরিস্থিতি আরও তার পক্ষে সমর্থন বাড়বে, তিনি এর মধ্যে আমরা দেখছি বেশ বড়সড় অঙ্কের অর্থ উত্তোলন করেছেন, কি বলবেন? তার কোর ভোটারদেরকে তো উনি হারাচ্ছেন না, প্লাস আমি এই যে ফ্যাক্টরগুলোর কথা হাসান ফেরদৌস বললেন, বিশেষত ইকোনমি, তারপরে গাজা যুদ্ধের কারণে উনি বাইডেন অনেক ইয়াং ভোটার হারিয়েছেন, এবং সবচেয়ে ভয়ের কথা যে উনি অনেক মাইনরিটি ভোটার, আফ্রিকান আমেরিকান, হিসপ্যানিক, যেগুলো যারা সাধারণত ডেমোক্র্যাটদের ভোট দেয়, তা সেখানে দেখছি বাইডেন ওদেরকে হারিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, যাদেরকে বাইডেন হারাচ্ছেন তারা কি ট্রাম্পকে ভোট দিবেন না? তারা ভোট দিবেন না। আরেকটা কথা যেটা হাসান ফেরদৌসও বলছেন, যে আমেরিকার সিস্টেমের কারণে, ইলেকট্রাল কলেজের কারণে এত হিসাব নিকাশ, এগুলো আমরা যাই করি না কেন, এগুলো কোনোটাই আপনার তেমন কোনো প্রভাব রাখবে না। এটার নির্বাচনের পুরো ডিসিশনটা হবে 5টা সুইং স্টেটে, এবং সেখানে খুব বেশি হলে 10টা কাউন্টি, এইটাতেই কিন্তু নির্বাচনটা আপনার ডিসাইডেড হবে। আচ্ছা, ওই সব জায়গাতে কি হচ্ছে ট্রাম্পের, কিন্তু ট্রাম্প আমার কাছে মনে হয় যে এই ইলেকশন, এই যে কনভিক্টেড হলেন, এটার জন্য উনি বিপুল পরিমাণে সমর্থন হারাননি, এবং আমার কাছে মানে আমি আর কি এটা দেখতে পাচ্ছি না। তা এখন দেখা যাক কি হয় সামনে, এখনো 5 মাস বাকি, আরো অনেকগুলো ইন্ডাক্টমেন্ট আছে, সেগুলোও বাকি, কিন্তু এইটা কিন্তু আমিও এগ্রি করি এটা অনেক দুর্বল কেস, এটার থেকে আপনার জর্জিয়ার কেস সেটা অনেক বেশি স্ট্রং। তো দেখা যাক আরো সামনে আরো কি হবে। এখানে আমার একটি প্রশ্ন করতে ইচ্ছা করছে, যদি কেউ কেউ বলছেন ট্রাম্পকে হাউস অ্যারেস্ট করা হতে পারে, তাকে কারাগারে পাঠানো হতে পারে, যদি এরকম কিছু একটা হয় তাহলে পরিস্থিতি কি পাল্টাবে তখন? কারাগার থেকেও আমাদের ইতিহাসে মনে হয় 2জন প্রেসিডেন্ট আছেন যারা আপনার প্রেসিডেন্ট পদপ্রার্থী কারাগার থেকে নির্বাচন করেছেন। তো আমার কাছে মনে হয় এটা খুবই আনলাইকলি, কারণ এই যে কেসটা, হাসমানির কেসটা, এটা কিন্তু এটার জন্য আপনার জেল হওয়া আমার কাছে মনে হয় যে
মানে আমি আর কি এটা দেখতে পাচ্ছি না। আর এটার জন্য যদি এরকম কোনো কঠিন রায় হয় তাহলে কিন্তু আপনার জনসমর্থন আপনার ট্রাম্পের পক্ষেই যাবে আমার কাছে মনে হয়। কারণ আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, উনি অপরাধ করেছেন সেটাতে তো কোনো সেটাতে কোনো দ্বিমত নাই, কিন্তু এটা যে একটা প্রিসিডেন্স হচ্ছে যে এইরকম একটা কি বলবো এইরকম অপরাধের জন্য যদি কাউকে বিপুল পরিমাণে শাস্তি দেওয়া হয়, এটা কিন্তু পুরো সিস্টেমের জন্য একটা খুব খারাপ প্রেসিডেন্ট। এরকম ধরনের শাস্তি যদি আপনার অন্য কেস থেকে, যেমন জর্জিয়ার কেসটা, সেটা আমার কাছে মনে হয় ইলেকশন ফ্রড, সেটা অনেক সিরিয়াস, কিন্তু এই কেসে এরকম কঠিন শাস্তি দিলে এটা খুব খারাপ প্রেসিডেন্ট। এবং আমরা দেখবো যে যখনই পরবর্তীতে যে রিপাবলিকান ডেমোক্রেট যে আসবে, তখন তারা এই জাস্টিস সিস্টেমটাকে পলিটিক্যালি ব্যবহার করবে, যেটা আমেরিকায় অনেক খারাপ কিছুর মধ্যেও এটা কোনোদিন ছিল না। কাজে আমি আশা করব এই জিনিসটা শুরু হবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আপনাকে ধন্যবাদ। আমি একটু বুঝিয়ে বলি রানা, তা হচ্ছে যে 3টি পসিবল আউটকাম হতে পারে এই মামলার। যেমন 3টা পসিবল, 11 তারিখে তো সেন্টেন্সিং, 3টি পসিবল। এক হচ্ছে তার নর্মালি তার তো সবই তো কি বলে ফেলেনি, 34টা ফেলেনি, কিন্তু নিউ ইয়র্ক স্টেটে ডকুমেন্ট ফলসিফিকেশনের জন্য কোনো ফেলেনি হয় না, এটা হয় মিসডিমিনার, অনেক কম অপরাধ সেটা। এখানে হয়েছে ফেলেনি, which is completely unprecedented, যে কারণে অ্যাপিল করলে ট্রাম্প জিতে যাবেন। 1 2 নম্বর, কি কারণে তার জেলটা হলো, তার মামলায় রায় হলো, থিওরি স্পষ্ট নয়। তারা 3টি ভিন্ন ভিন্ন থিওরি দিয়েছে। এক থিওরি, ফেডারেল ইলেকশন আইন ভঙ্গ করেছেন। 2 নম্বর, ফলসিফিকেশন অফ ট্যাক্স ডকুমেন্টস, এবং 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 স্টেট ইলেকশন ল ভায়োলেট করেছে। কোনটা উই ডু নট নো। এবং শুরু থেকে এই থিওরিটি তারা প্রেজেন্ট করেছে শুধুমাত্র ক্লোজিং স্টেটমেন্টসে। 1 নম্বর। 2 নম্বর, যেটা আর মোর ইম্পর্টেন্ট, তা হচ্ছে যে জুরিদেরকে তারা সিকোয়েস্ট করেনি, তারা আটকে রাখেনি, তারা বাড়ি চলে গেছে। বাড়ি চলে যায় মানেটা কি? তারা টিভি দেখতে পারে, তারা সোশ্যাল মিডিয়া দেখতে পারে, তারা কথা বলতে পারে, তার মানে তাদের মতামতটা প্রভাবিত হতে পারে। দ্যাটস অ্যানাদার রিজন ফর অ্যাপিলিং। নাম্বার 3 হচ্ছে গিয়ে ট্রাম্প যেটা বলেছেন যে আমার সাক্ষীদেরকে আনা হয়নি, যারা আমার পক্ষে সাক্ষী দিতে পারতো, দোষটা অবশ্য তার উকিলের, কিন্তু উনি বলতে পারেন যে আমার উকিল আমার পক্ষে এনাফ ডিফেন্ড করতে পারেননি, উনি নিজেই তো স্বাক্ষর দেননি। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প নিজেই তো স্বাক্ষর দেননি। ওনার কথা বলছি না আমি, ওনার পক্ষের আরো সাক্ষী ছিল যাদেরকে ডাকা হয়নি। বলছেন ডাকেনি কে? তার উকিল টড ব্লাঞ্চ ডাকেনি, কিন্তু উনি বলতে পারেন অ্যাজ এ ভিকটিম যে আমার উকিল আমাকে প্রপারলি সার্ভ করেনি। অন অল দোজ 3 কাউন্টস অ্যাপিল করতে পারেন। সময় কম আছে, আমি চেক করছি হাফ এ মিনিটে। তিনি কি হতে পারে? এই জাজ তাকে স্বল্প মেয়াদের কারাবাস দিতে পারে না তা না, স্বল্প মেয়াদের, অথবা সাসপেন্ডেড সেন্টেন্স দিতে পারে। দিলাম তোমাকে 1 মাসের সাসপেন্ডেড, মানে তোমাকে খাটতে হবে না, তোমার এটা আমি সাসপেন্ড করে দিলাম। অথবা প্রবেশন। প্রবেশন মানেটা কি? একজন লোক তাকে প্রবেট করবে, তাকে নজরদারি করবে, তার অনুমতি নিয়ে তিনি ক্যাম্পেইনে যেতে পারেন, ভাষণ দিতে পারেন, বাইরে যেতে পারেন। এই 3টি পসিবিলিটি তার জন্য কাজ অপেক্ষা করছে। আপনাকে ধন্যবাদ। নাজমুল আশরাফের কাছে যাব। এই যে এই ঘটনা ঘটলো, একটি রায় তো হয়ে গেছে, দোষী সাব্যস্ত একজন প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হয়েছেন, এইটার পলিটিক্যাল ইমপ্লিকেশন কি দেখছেন আপনি? দেখেন, ট্রাম্প এই হাসমানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আমরা যেসব খবর দেখছি, যেসব প্রতিক্রিয়া দেখছি, সাধারণ মানুষ, সেটি রিপাবলিকান ভোটার, ডেমোক্রেটিক ভোটার, ইন্ডিপেন্ডেন্ট ভোটার এবং রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির যারা বিভিন্ন পর্যায়ের নেতা, আইন প্রণেতা সহ এবং আইন বিশ্লেষক যারা, এই সব পক্ষের বক্তব্য শুনে তো আমার মনে হচ্ছে যে ট্রাম্পের লাভই হয়েছে এই মামলা। কীভাবে লাভ হয়েছে আপনি দেখেন, এই মামলা তিনি দোষী সাব্যস্ত হওয়ার পরে রিপাবলিকান পার্টির ঐক্য অনেক মজবুত হয়ে গেছে। রিপাবলিকান পার্টির মধ্যে যত রকমের বিভক্তি এবং মতবিরোধ দেখতাম, এখন সবাই এক সুরে কথা বলছে। এর বাইরে যেসব জরিপের কথা আপনি বলছেন, জরিপগুলো কোন স্টেটে কাদের উপরে কত শতাংশ মানুষের উপরে চালানো হয়েছে, কতটা প্রতিনিধিত্বকারী,
তাদের মতামত কতটা পুরো নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে সেগুলোর প্রশ্ন যদি বাদও দেই, এখানে রিপাবলিকান পার্টির কিছু মানুষ, যেটা হাসান ভাই বলছেন 3 থেকে 7% বলছে যে তারা ভোট দেবে কিনা এটা নিয়ে রিকনসিডার করবে, পুনর্বিবেচনা করবে। ইন্ডিপেন্ডেন্টদের, আমার যত মনে পড়ে একটা জরিপে ইন্ডিপেন্ডেন্টদের 10% বলেছে তারা আসলে ভাববে তাকে ভোট দেবে কিনা বা দেবে না, ডেমোক্রেটও তো দেবে। কিন্তু এই মামলায় ট্রাম্প যে দোষী সাব্যস্ত হয়েছেন এইটা যারা মানছেন না, তারা তো এই মামলায় তিনি আপনার ফেলন হলেন, তিনি একজন ফৌজদারি মামলার আসামি হলেন, তিনি অপরাধী হলেন, তাই তাকে ভোট দেবে না, ওই বিবেচনায় আসবে না। আর এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে আইনবিদদের, আইন বিশেষজ্ঞদের যেসব কথা আমরা শুনেছি, তাতে করে আমি ফেরদৌস ভাইয়ের সাথে পুরোপুরি একমত। এর মধ্যে প্রচুর ত্রুটি বিচ্যুতি ঘাটতি আছে এবং এরপরে রাজনৈতিক প্রভাব পুরোপুরি আছে, যেটি ট্রাম্প হয়তো পলিটিক্যাল স্টেটমেন্টের মাধ্যমে বাজেভাবে বলে থাকেন, কিন্তু যারা বিচার বিশ্লেষণ করেন নিরপেক্ষভাবে, ডেমোক্রেটিক বিশ্লেষণ না, রিপাবলিকান বিশ্লেষণ না, এর বাইরে এই যে আপনার হার্ভার্ডের প্রফেসর এমিরেটাস ডারসুইচ, ওনার বক্তব্য শুনলাম এবং উনি কিন্তু ডেমোক্রেট, বাইডেনকে ভোট দিয়েছেন। তিনিও বলেছেন যে এখানে সংবিধান লঙ্ঘন করে ট্রাম্পকে আপনার ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, এরকম আরও অনেকের বক্তব্য আছে। ফলে এই মামলার ত্রুটি বিচ্যুতি সেটি হয়তো আপিলে নির্ধারিত হবে এবং আপিলে যদি তিনি আপনার রায় পান তার পক্ষে, তাহলে তিনি আরও এগিয়ে যাবেন। আর এই মামলার ত্রুটি বিচ্যুতি যত বেশি প্রচারিত হবে, তুলে ধরা হবে, তত বেশি তার পক্ষে সমর্থন বাড়বে, তার তহবিল বাড়ছে, সমর্থন বাড়ছে, দলের ঐক্য বাড়ছে এবং তিনি যে ভিকটিম বা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, তার ফলে তার প্রতি সিম্প্যাথিও বাড়বে। সব কিছু মিলে আমার মনে হয় এই মামলাটিতে ট্রাম্প লাভবান হচ্ছেন। কিন্তু আপনার ক্যাপিটাল রাইটের মামলা অথবা আপনার গোপন নথি মামলা অথবা জর্জিয়ার সেই আপনার নির্বাচনের জালিয়াতির মামলা, ওগুলো বড় বড় ঘটনা ছিল, সেগুলোতে অভিযুক্ত হলে বা দোষী সাব্যস্ত হলে হয়তো তার নেতিবাচক প্রভাব ট্রাম্পের নির্বাচনে পড়তো। এই মামলাটি দিয়ে মনে খুব একটা সুবিধা হবে না, যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, ডেমোক্রেটরা তাড়াহুড়া করে এই মামলাটি শেষ করে তাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছেন। আমার মনে হয় রাজনৈতিকভাবে এটা বুমেরাং হবে। জি, আপনাকে ধন্যবাদ আশরাফ। আমি আরেকটি প্রসঙ্গে আপনাদের এই প্রসঙ্গে আলোচনা থাকতে পারে, কিন্তু যেহেতু বলেছি খুব সংক্ষেপে 1 মিনিট 2 মিনিট 1 মিনিট করে যেতে চাই। সেটি হচ্ছে যে ভারতে ভোট গ্রহণ হয়ে গেছে, 4 জুন ফলাফল দেওয়া হবে। এক্সিট পোলে বিজেপি এগিয়ে আছে, কিন্তু আমরা দেখেছি ব্যতিক্রম হতে পারে, এক্সিট পোল ভুল হতে পারে। 2004 সালের যে জেনারেল ইলেকশন, সেখানে আমরা দেখেছি এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে। হাসান ফেরদৌস, আপনি বলবেন আপনি কি দেখছেন? এক্সিট পোল তো ভুল হতেই পারে, ভুল হয় অনেক সময়, ওপিনিয়ন পোলও ভুল হয়, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন পর্যন্ত যেসব তথ্য আমার সামনে আছে, কি আছে দেখতে পাচ্ছি আমি, যে এক্সিট পোল বলছে যে এবারের নির্বাচনে 543 সিটের মধ্যে বিজেপি পাবে 350 থেকে 380, which is completely unbelievable, but it may happen. It may happen. যেমন এক্সাম্পল দিই আপনাকে আমি, পশ্চিমবাংলায় জাস্ট একটা বোঝবার জন্য ইয়ারডিস্টিক দিচ্ছি আপনাকে আমি। পশ্চিমবাংলায় তৃণমূল আসন হারাচ্ছে, গেইন করছে কে? তৃণমূলের এক্সপেন্সে গেইন করছে বিজেপি। কংগ্রেস একটা মাত্র সিট তারা পেতে যাচ্ছে, একটা মাত্র সিট। বাম ফ্রন্ট, নতুন একটা বাম ফ্রন্ট করা হয়েছে, তারা 2টো সিট পেতে যাচ্ছে। লার্জেস্ট ভোটিং ব্লক হচ্ছে, সিট পাচ্ছে কারা? বিজেপি। অথচ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে আমরা ভেবেছি কি পাওয়ার হাউস, সেই পশ্চিমবাংলাতেই বিজেপিকে কি বলে তৃণমূলকে হারিয়ে বিজেপি 1 নম্বরে উঠে আসে। ফলে কোয়াইট লাইকলি যে আমাদের মোদী সাহেব, কেন সে ব্যাখ্যা যাচ্ছে না আমি, 350 না পান, 330টা ভোট তিনি পাবেন, সিট তিনি পাবেনই, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আপনাকে ধন্যবাদ ডক্টর মিহিনাজ মোমেন। আমরা দেখলাম যে মোদি ধ্যান করতে গেলেন তামিলনাড়ুর যে কন্যাকুমারী জায়গাটি, সেখানে তিনি ধ্যানের ছবিও দিলেন। এই ধ্যান, এই বিষয়টাকে রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলেছে বলে মনে করছেন আপনি? দেখেন, মোদির রাজনীতি যে সেখানে তো আপনার মানে তিনি যেই আপনার হিন্দু ধর্মের কি বলবো মানে রিডিফাইন করেছেন, সেখানে তো এই ধরনের রিচুয়াল গুলো সেটার একদম কেন্দ্রে। কাজে এই ধরনের উনার প্রচারণায় আমি বলবো একজন পলিটিশিয়ান হিসাবে উনি খুবই স্কিলফুল, কিভাবে করে মানুষকে প্রভাবিত করতে হয়, বিশেষ করে ভারতের মানুষকে প্রভাবিত করতে হয় উনি খুবই ভালো করে জানেন। তারপরে এখনো যে যখন আমরা দেখছি যে উনার বিজয়, আমি মোটামুটি শিওর যে মোদি জিতবেন, তারপরও উনি এই বিভেদ
করে এমন ধরনের কথা বারবার বলছেন। কাজে এই সমস্ত দিক থেকে আমি বলবো যে যেই ধরনের কথা, যে ধরনের উক্তি দিয়ে মানুষকে একদম মানে উৎসাহিত অনুপ্রাণিত করা যায়, মানুষকে মানে উস্কে দেওয়া যায়, সেটা উনি করতে খুব ভালো মতোই জানেন এবং ভালো মতোই পারছেন। নাজমুল আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মেহনাজ মোমেন আপনাকে, একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি হাসান ফেরদৌস আপনাকে। আপনারা ভালো থাকবেন। 7 দিনের বিশ্বে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।